মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। ও খুব ভালো মানুষ, শুধু আমার জন্য দেশ ছেড়েছে, বিবি বাচ্চা ফেলে এসেছে। তাই বলে আমার সাধের অত দামি কাপড়টা নষ্ট করবে, কেটে ফালা ফালা করবে, আর আমি চুপ করে বসে থাকবো? আমাকে এইটুকু বলে যান, আমার স্বামী সুস্থ আছে তো? যদি পারো তো ইনাম পাবে, আর না যদি পারো তো গর্দান যাবে তোমার। কাজ করছে আমার নফর চাকরেরা। কি বলতে চাও তুমি? কি বলতে চাও? ঝেড়ে কাশো তো বাবা, আমি কি মাগনা মুনাফা তুলছি? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আবু কাইর ও আবু শাইরের কাহিনী, প্রথম পর্ব। বেগম শাহরাজাদ শোনাচ্ছেন এক ভণ্ড মৌলভীর কাহিনী। মৌলভী নয় সে, আসলে এক পাক্কা ঠকবাজ। ঠকবাজি করে লোকের ঘাড় ভেঙে তার দিন চলে। কিন্তু কতদিন আর চলে এইভাবে? একটা সময় শহরের সকলে তাকে চিনে ফেলে, আর সহজে ঠকবাজি করা সম্ভব হয় না তার। তাই সে শহর থেকে দূরে একটা গ্রামে চলে যায়। সেখানে সে নতুন ফাঁদ পাতে ঠকবাজি। গ্রামে মৌলভী সেজে মাদ্রাসা খুলে বসে। এদিকে তার পেটে একরত্তি বিদ্যে নেই, স্রেফ ঠকবাজি করে দিব্যি জমিয়ে ফেলে সে মাদ্রাসার ব্যবসা। কিন্তু একদিন সে বিপদে পড়ে। এক মহিলা তার স্বামীর পাঠানো খত নিয়ে হাজির হয় তার কাছে, আবদার করে পড়ে দেওয়ার। তারপর তারপর কি হয় বেগম? ওই হামিদ তো লেখাপড়া জানে না। নিশ্চয়ই আবার কোনো চাল চালে। সেটাই তো জানার আছে দুনিয়াজাদ, কি চাল চালে সে। বেকার কথা বাড়ালে কি আর জানা যায় ওসব? তার চেয়ে বরং আপাকে কাহানি শুরু করার হুকুম দিন, আপা সব বলে দেবে। হ্যাঁ হ্যাঁ বেগম, শুরু করো তোমার কাহানি। জি হুজুর। মহিলা তো তার স্বামীর খাত নিয়ে হাজির হয় ভণ্ড মৌলবী হামিদের কাছে, আবদার করে যে খাত পড়ে দিতে হবে। এদিকে হামিদ তো একটা অক্ষরও পড়তে জানে না, সে কাটাবে কি করে মহিলাকে? মানে বুঝলে, আমার না এখন একটু তাড়া আছে। হ্যাঁ, তুমি বরং পরে এসো। হামিদ ধরফর করে উঠে পালানোর পথ খোঁজে, কিন্তু সে পথে যেতে দিলে তো মহিলা তার পথ আটকে দাঁড়ায়। খুব বিনয়ের সঙ্গে সে বলে, হুজুর, মাত্র এইটুকুনি তো একটা খাত হুজুর, কটাই বার কথা লেখা আছে, এইটুকু অন্তত পড়ে দিয়ে যান মেহেরবানি করে। মহিলার কথার উত্তর কি দেবে হামিদ? সে রাগ দেখিয়ে বলে, এইটুকুনি খাত, কটাই বা কথা লেখা? তো এই মামুলি কাজের জন্য তুমি আমার কাছে এসেছো? লজ্জা করলো না তোমার? হ্যাঁ, আমি বলে কিনা মাদ্রাসার মৌলভী, ছাত্ররা আমাকে সম্মান করে, পথে ঘাটে বেরোলে লোকে সেলাম ঢুকে পথ ছেড়ে দেয়, আর তুমি একটা মামুলি কাজ করতে বলছো আমাকে? রাগ করবেন না হুজুর, আমি মুখ্য সূক্ষ্ম অরাত, বিপদে পড়ে আর উপায় না পেয়ে ছুটে এসেছি। এখন আপনি যদি আমায় তাড়িয়ে দেন হুজুর, তাহলে আমি কোথায় যাই? রেহেম করুন হুজুর, রেহেম করুন মেহেরবানি করে। মহিলা তো হামিদের পা জড়িয়ে ধরে। এই কি 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 করছো কি? আরে আরে ওঠো 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 ওঠো। আর কি ওঠে, উল্টে আরো শক্ত করে আঁকড়ে ধরে হামিদের পা দুটো। হামিদের তো পাজামায় টান লেগে খুলে যাওয়ার জোগাড়। এদিকে ছাত্ররা হাঁ করে দেখছে, মজা লুটছে তারা। শেষে কি আর করে হামিদ, বাধ্য হয়ে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কই দেখি কি খাতে এসেছে, দেখি দাও। মহিলার হাতেই ছিল খাতটা, সে এগিয়ে ধরে। হামিদ সেটা নিয়ে একবার সোজা করে একবার উল্টে এদিক করে সেদিক করে দেখতে থাকে। মুরব্বির মতো মুখ করে খাতের দিকে তাকিয়ে থাকে। কখনো এক চোখ বন্ধ করে দেখে খাতটাকে, কখনো আবার চোখের একদম কাছে ধরে দেখে। এদিকে হামিদের ভাবগতিক দেখে তো মহিলা চিন্তায় পড়ে যায়। সে ভেবে বসে, না জানি কি লেখা আছে খাতে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আর ধৈর্য ধরে রাখতে পারে না মহিলা। সে জিজ্ঞেস করে বসে হামিদকে, কি
কি লিখেছে হুজুর আমার স্বামী? কোনো খারাপ খবর? হামিদ হ্যাঁ না কিছুই বলে না। সে তার অভিনয় চালিয়ে যেতে থাকে। মহিলা আবার জিজ্ঞেস করে, আমার আমার স্বামী ভালো আছে তো? তবুও কিছু বলে না হামিদ। মহিলার এবার ভয় হয়। কি হলো হুজুর? আপনি আপনি কিছু বলছেন না কেন? কি লেখা আছে এই খাতে? হামিদ দেখে এর চেয়ে বেশিক্ষণ চুপ করে থাকা যাবে না আর। সুতরাং সে খাতটা ফেরত দিয়ে দেয় মহিলার হাতে। মহিলা খাতটা হাতে নিয়ে আবার প্রশ্ন করে, কি হলো হুজুর? কি লিখেছে এই খাতে? কিছু তো বলুন। হামিদ উত্তরে দুঃখী দুঃখী মুখ করে বলে, কি আর বলি বলো, এই খাতে যা লেখা আছে তা আমি মুখ ফুটে বলতে পারবো না। তুমি এসো। হামিদের উত্তরে মহিলা ভেবে বসে নিশ্চয়ই কিছু খারাপ খবর আছে। সে হামিদকে আরো চেপে ধরে। কি এমন লেখা আছে হুজুর যে আপনি মুখ ফুটে বলতে পারবেন না? বলুন হুজুর, বলুন। আমার আমার স্বামীর কি ভালো মন্দ কিছু হয়েছে ওখানে? না না, ও কথা তুমি আমার কাছে জানতে চাও না। আমি বলতে পারবো না। আমি চললাম আমি। আমার তাড়া আছে, আমার একটু তাড়া আছে। হামিদ আবার পালানোর চেষ্টা করে। মহিলা আবার তার পা জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলে, দোহাই হুজুর, দোহাই আপনার, অন্তত এইটুকু রেহেম করুন। আমাকে এইটুকু বলে যান আমার স্বামী সুস্থ আছে তো? তোমার স্বামী আর নেই। মহিলার চিৎকারে হামিদের কানে তালা লেগে যায়, কিন্তু রেহাই মেলে তার। মহিলা খাতটা হাতে নিয়ে ছুটে বেরিয়ে যায় কাঁদতে কাঁদতে। রাস্তার ধুলোয় লুটোপুটি খেতে শুরু করে। তাকে দেখে লোক জড়ো হয়ে যায়। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। মহিলা বুক চাপড়ে কেঁদে কেটে সকলকে বলে, ওগো, আমার সর্বনাশ হয়ে গেছে গো, সে যে আর নেই গো, সে যে আর নেই। এমন খবরে লোকে যা করার তাই করে। সকলে আহা উহু শুরু করে দেয়। এমনকি যে দোস্ত সেই খাতটা নিয়ে এসেছিল সে পর্যন্ত ছুটে এসে সব শুনে বাকিদের বলে, কি বলবো ভাই, এই সেদিন সে আমায় খাতটা দিয়ে বলল ওর বিবির হাতে দিয়ে দিতে। আমায় বলেও দিল যে ও আসবে। আর এর মধ্যেই সব নসিব নসিব নসিব, বুঝলে না? নসিবের মার কে সামলায়? আমি তো ভাবতেই পারছি না যে এই কদিনের মধ্যে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে। আরো খারাপ কেন লাগছে জানো? কেন? হ্যাঁ, আমি ওর দোস্ত হয়ে ওর মরার খবরই ওর হাত থেকে বয়ে নিয়ে এলাম। কি অদ্ভুত এই লোকগুলো! সেই দোস্ত পর্যন্ত মহিলার স্বামীর মৃত্যু সংবাদ বিশ্বাস করে নেয়। একবারও মনে খটকা লাগে না তার। ভাবে না যে নিজের মৃত্যু সংবাদ নিজে কি করে খাতে লিখে দিতে পারে। সারা গ্রামে নামে শোকের ছায়া। কিন্তু আল্লাহর মর্জির ওপর তো আর কথা হয় না। ঠিক তখনই গ্রামে এসে পড়ে ওই মহিলার স্বামী। তাকে দেখে তো প্রথমে কেউ বিশ্বাসই করতে পারে না। কে তুমি? তুমি তো মরে গেছো। তাহলে তুমি এখানে এলে কি করে? কি বলছো দোস্ত জাতা? আমি মরতে যাব কেন? মরতে যাবে কেন মানে? আমি কি ঝুট বলছি? আরে তুমি নিজেই তো আমার হাতে খাতটা দিয়েছিলে, তোমার মনে নেই? তা মনে থাকবে না কেন? দিব্যি মনে আছে। খাতটা দিয়ে বলেছিলাম আমার বিবির হাতে দিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই খাতেই তো লেখা ছিল যে তুমি মারা গেছো। কি? সেই খাতে লেখা ছিল আমি মারা গেছি? আমার মৃত্যুর খবর আমি খাতে লিখে তোমার হাতে দিয়েছি? মজাকি পেয়েছো? তখন সবার খেয়াল হয়, তাই তো, নিজের মৃত্যুর খবর নিজে লিখে দেবে কি করে? তাহলে যে মৌলভী সাহেব বললেন। কি বললেন মৌলভী সাহেব? তিনি খাত পড়ে বললেন যে তুমি আর নেই। কোথায় সেই মৌলভী? চলো দেখি, আজ তার একদিন কি আমার একদিন। গ্রামের লোক প্রচণ্ড চটে যায়। আর গ্রামের লোকের রাগ বলে কথা। তারা ভালোই খুব ভালো, কিন্তু একবার চটে গেলে আর রক্ষে নেই।
তারা একেবারে লাঠি সোটা নিয়ে হামিদকে মারতে চড়াও হয়। হামিদ তো দূর থেকে তাদের আসতে দেখেই বুঝতে পারে যে গতিক সুবিধার নয়। সে আর দাঁড়ায় না সেখানে, সে তার মাদ্রাসা ছেড়ে ছুটতে ছুটতে একেবারে তার পুরনো শহরে এসে থামে। ইস, ওই ভণ্ড লোকটা বেঁচে গেল শেষে। পালিয়ে বাঁচল, না পালালে গ্রামের লোকেরা হয়তো মেরেই ফেলতো ওকে। ঠিক হতো তাহলে। ঠিক না ভুল তা বলার আমরা কে দুনিয়াজাদ? নিশ্চয়ই আল্লাহর অন্য কোনো পরিকল্পনা ছিল তাকে নিয়ে, তাই সে পালিয়ে বেঁচে যায়। তাহলে ঠিক আছে। আচ্ছা আপা, এবার নতুন একটা কাহিনী শুরু করো। হ্যাঁ বেগম, নতুন কাহিনী শোনা। কিসের কাহিনী শুনবেন হুজুর? তোমার যা ইচ্ছা। বেশ, তাহলে আবু কায়ের আর আবু শায়েরের কাহিনী শুনুন। আবু কায়ের আর আবু শায়ের এরা কারা বেগম? আবু কায়ের এক রজক। কাপড় রং করার একটা দোকান ছিল তার আলেকজান্দ্রিয়ার বাজারে। হাতের কাজ তার ভালোই ছিল, কিন্তু হলে হবে কি, নিয়ত যে খারাপ। স্বভাবে প্রচণ্ড অলস ছিল সে, একদম কামকাজ করতে চাইতো না, চোখে মুখে মিথ্যে কথা বলতো। কেউ কাপড় রং করতে দিলে ফেরত পাওয়া মুশকিল হয়ে যেত। অনেক সময় আবার কাপড় ফেরতই পেত না। কাপড় ফেরত না দেওয়ার দারুণ একটা অজুহাত ছিল তার। তার দোকানের পাশেই ছিল নাপিত আবু শায়েরের দোকান। সে দোষ চাপাতো ওই নাপিত আবু শায়েরের ওপর। খদ্দেরকে সে নাকে কেঁদে বলতো, হুজুর, আমায় আপনি জুতো পেটা করুন, পিটিয়ে আমার পিঠের ছাল তুলে দিন, মেরে আমার হাড় মাস সব এক করে দিন হুজুর। সব আমারই দোষ। আরে আপনার কাপড়টা রং করে রোদে শুকোতে দিয়েছিলাম আমি, তখন তো আর জানতাম না ওই নাপিতটা এমন সর্বনাশ করে ছাড়বে। কি সর্বনাশ করেছে ও? আরে সর্বনাশ বলে সর্বনাশ, আমার বারবারন্ত ওর দু চক্ষের বিষ হুজুর, দু চক্ষের বিষ। ও আমাকে সহ্য করতে পারে না, সব সময় ও আমার ওপর নজর রাখে। সেদিন যেই দেখেছে আপনার কাপড়টা সুন্দর রং করে শুকোতে দিয়েছি আমি, অমনি ওর জ্বলন শুরু হয়েছে। তারপর কোন ফাঁকে কখন যে খুর দিয়ে কাপড়টা ফালা করে দিয়ে গেছে হুজুর, আমি বুঝতেও পারিনি হুজুর, আমি বুঝতে পারিনি। হায় 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 হায়, আমার অত দামি কাপড়টা একেবারে ফালা করে দিয়ে গেল। তাহলে আর কি বলছি হুজুর, একেবারে ফালা করে দিয়ে গেছে। আমি ওকে ছাড়বো না, ওকে আমি খুন করব। আর হুজুর, আপনি করছেন কি? থামুন, শান্ত হন আপনি হুজুর, শান্ত হন। আমাকে থামিও না আবু, আমি এর শেষ দেখে তবে ছাড়বো। হুজুর, আপনি মাথা ঠান্ডা রাখুন। হ্যাঁ, আপনি মাথা ঠান্ডা রাখুন হুজুর, মাথা ঠান্ডা রাখুন। একবার ভেবে দেখুন, ওর টুটি চেপে ধরলেও ওই কাপড় আর ফিরে পাওয়া যাবে না। তাহলে খামোখা ওর মতো একটা ছুঁচোকে মেরে কেন হাত গন্ধ করবেন হুজুর? তাই বলে আমার সাধের অত দামি কাপড়টা নষ্ট করবে, কেটে ফালা করবে, আর আমি চুপ করে বসে থাকবো? তাছাড়া তো আর কোনো উপায় নেই হুজুর। ওকে যদি আপনি মারধর করেন, মারধর করলেই ও কাজীর কাছে গিয়ে নালিশ করবে, আর নালিশ করলেই তখন আবার প্রমাণ দিতে হবে যে কাপড়টা ও ফালা করেছে। এখন দেখুন, সাক্ষী তো আমি দিয়ে দেব, কিন্তু প্রমাণ কোথা থেকে দেব? একেবারে ঠিক কথা। প্রমাণ কোথায় যে ওই নাপিত আবু শায়েরই কাপড়টা ফালা করে কেটেছে? সুতরাং খদ্দেরকে বাধ্য হয়ে শান্ত হতে হয়। এই তুমি বললে বলে আজ ওই নাপিত বেটা বেঁচে গেল, নইলে আজ আমি ওর খুন চুষে খেতাম। আদতে নাপিত আবু শায়ের কিন্তু মোটেই এমন লোক নয়, বরং সে একেবারে উল্টো মানুষ। যেমন সৎ তেমনই পরিশ্রমী। সে তার নিজের দোকান নিয়ে ব্যস্ত থাকে সারাদিন। অন্যের দোকানের দিকে তাকানোর সময় কোথায় তার? দিন রাত এক করে খেটেও সংসারে অভাব ঘোচে না, সে আবার যাবে অন্যের পাকা ধানে মই দিতে। এর মধ্যেও সে লোকের বিপদে আপদে পাশে দাঁড়ায়, নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে, এবং সময় অসময় নাপিত আবুর সাহায্য খোদ রজক আবুও নেয়।
কামকাজ তো সে খুব একটা করে না, তাই ঘন ঘন তার ভাঁড়ারে টান পড়ে। আর তখনই গিয়ে হাজির হয় নাপিত আবুর দোকানে। কি হে শায়ের ভাই, কি খবর? আরে এসো এসো কায়ের ভাই, তোমার খবর কি? আরে বলো না, ব্যবসায় এমন মন্দা, দুবেলায় খানা জোগাড় করতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। তা তোমার খবর কি? আমারও ওই একই বলতে পারো। কি যে বলো না, আমি বুঝি দেখি না? কি দেখো তুমি? আমি দেখি তো, তোমার দোকানে কত ভিড় লেগে থাকে সব সময়। আমার তো আর সারাদিন কোনো কাম কাজ নেই, বসে বসে তোমার দোকানের দিকে শুধু তাকিয়ে থাকি। ভিড় লেগে থাকে? কি বলছো ভাই, খদ্দেরই আসে না মোটে, যাও আসে চুলদারি কাটিয়ে দাম দিতে চায় না। কি করি বলো, এ তো আর সামানের ব্যবসা নয় যে হাত থেকে কেড়ে নেবো, বেচবো না বলে ফিরিয়ে দেবো। সবই নাসিব ভাই, সবই নাসিব, সবই ওই নাসিবের খেল। তা যা বলেছ। তা ছাড়ো, ওসব বাদ দাও। তোমার কাছে কটা দিরহাম হবে? দিরহাম? হ্যাঁ, মিটিয়ে দেবো, আমি মিটিয়ে দেবো। তোমার দিরহাম মার যাবে না, সে নিয়ে তুমি ভেবো না, আমি সব মিটিয়ে দেবো। আসলে আসলে কি হয়েছে জানো, বাড়িতে বিবির শরীরটা খুব খারাপ। তাই নাকি? কি হয়েছে ভাবিজানের? আর বলো কেন, দোষটা তো আসলে আমারই। ঠিক মতো খানার ব্যবস্থা করতে পারি না, না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সে কি? আর কি, হেকিম সাহেবের কাছে নিয়ে গেছিলাম, তো সে তো উনি দেখে এমন খানার ফিরিস্তি দিলেন, সে আর আমি কি বলবো। বললেন রোজ রোজ মাংসের শুরুয়া খাওয়াতে। আচ্ছা তুমি বলো, আমার মতো গরিবের কি আর সেই ক্ষমতা আছে? হ্যাঁ, তা বললে চলবে কেন ভাই, মানে শরীর নিয়ে তো আর ছেলে খেলা করা যায় না। এই নাও এই নাও, 2 দিরহাম দিলাম, আপাতত এই দিয়ে কিছু একটা ব্যবস্থা করো, বুঝলে? ভাবিজানের শরীরটা আগে ঠিক করো। ওহ শায়ের ভাই, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। আবার ধন্যবাদের কি আছে বলো দেখি? তুমি আর আমি দুজনেই পাশাপাশি ব্যবসা করি, সেই সূত্রে তুমি আমার পড়শি আর আমি তোমার পড়শি। আমাদের নিজেদেরই তো বিপদে আপদে একে অন্যের পাশে দাঁড়াতে হবে, হ্যাঁ? নইলে কে আছে আর? সে তো তুমি ঠিকই বলেছো ভাই, তবে বলছিলাম কি, দিলেই যদি তাহলে আর 2 দিরহাম যদি দাও, মানে আমি কিন্তু মিটিয়ে দেব, সব সময় মতো মিটিয়ে দেব, কিন্তু ওই আর 2 দিরহাম পেলে খুবই ভালো হতো আর কি। মিটিয়ে আর দেয় না রজক আবু কায়ের, বরং আবার 2 দিন পরে নতুন কোনো ফিকির নিয়ে হাজির হয় নাপিত আবু শায়েরের দোকানে। এইভাবেই চলছিল রজক আবু কায়ের আর নাপিত আবু শায়েরের জিন্দেগি। কিন্তু একদিন সব লণ্ডভণ্ড হয়ে যায়। রজক আবু কায়ের খোদ সেনাপতির দামি কাপড় নিয়ে আর ফেরত দেয় না। সেনাপতি কাপড় ফেরত নিতে লোক পাঠালে তাকে সেই পুরনো অজুহাত দেয়। ওই যে নাপিত আবু শায়ের, ও কাপড়টাকে কেটে একেবারে ফালা ফালা করে দিয়েছে। আরে আমি রং করে শুকোতে দিয়েছিলাম, কখন যে এসে এমন সর্বনাশ করে গেছে কি জানি। নাপিত আবু শায়েরের নামে মিথ্যে অপবাদ সেনাপতির কানে যায়। সেনাপতি ঠিক ভুল আর যাচাই করে না, সে রজক আবু কায়েরের কথাই বিশ্বাস করে বসে এবং সৈন্য পাঠিয়ে নাপিত আবু শায়েরের দোকান ভেঙে দেয়। আবু শায়েরকে ও রেয়াত করে না, তাকেও বেধড়ক পিটিয়ে প্রায় অজ্ঞান করে ফেলে দেয় রাস্তার ধারে। যাবার সময় আবার শাসিয়ে যায়, আর কোনোদিন যদি এই তল্লাটে দেখেছি তাহলে ধর থেকে মুন্ডু একেবারে আলাদা করে রেখে দেব। নাপিত আবু শায়ের তো বুঝতেই পারে না কি তার দোষ, কিন্তু রজক আবু কায়ের তো জানি সবই। সে সব জেনেও বোকা বোকা মুখ করিয়ে নাপিত আবু শায়েরের কাছে যায়। আবু শায়েরকে টেনে তোলে। ওঠো ওঠো শায়ের ভাই, ওঠো। বহুত বহুত শুক্রিয়া কায়ের ভাই। আরে আরে শুক্রিয়ার কি আছে ভাই, এতে আবার শুক্রিয়ার কি, এ তো আমার কর্তব্য। তা কি ব্যাপার বলো তো ভাই, সৈন্যরা তোমাকে এমন মারধর করলো কেন? মানে কিছু করেছো নাকি তুমি? নাপিত আবু শায়ের আর কি বলবে, সে তো কিছুই জানে না। সে বোকার মতো মুখ করে বলে, কি জানি ভাই, কোন অপরাধের শাস্তি দিল আমায়? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। ক্ষতি সে করেনি ঠিকই, কিন্তু সেই কথা আর মানছে কে? সেনাপতি তো রজক আবু কায়েরের কথা বিশ্বাস করে নিয়েছে, এবং শুধু বিশ্বাস করে দোকান ভেঙেই দেওয়া নয়, বা নাপিত আবু শায়েরকে মারধরি নয়, তাকে একেবারে হুঁশিয়ারি দিয়ে গেছে যে তল্লাটে দেখা গেলে
থর থেকে মুন্ডুটা আলাদা করে দেবে। এখন কি করি বলো তো কাইর ভাই? হ্যাঁ, দোকানটাকে মেরামত করে যে আবার ব্যবসাপাতি করব, সেই সুযোগও তো নেই। রজক আবু সায়ের ভাবে এই মৌকা, তার জীবনের অনেক দিনের খোয়াব সে বিদেশে যাবে। বিদেশে গেলে নাকি 2 হাতে কামানো যায়, কিন্তু যাওয়ার হিম্মত হয়নি। এবার যদি নাপিত আবু সায়েরের ঘাড় ভেঙে বিদেশ যাওয়া যায়, তাহলে তার মুনাফাই মুনাফা। তাই সে নাপিত আবু সায়েরকে বুদ্ধি দেয়। তা আমি বলি কি স্যার ভাই, তোমায় একটা ভালো কথা বলি, তুমি না আর এই দেশে থেকো না। কি বলছো ভাই? থাকবো না? ঠিকই বলছি ভাই, একদম ঠিক বলছি। চলো আমরা দুজন জাহাজে চেপে বিদেশে পাড়ি জমাই। বিদেশে? হ্যাঁ বিদেশে, শুনেছি সেখানে নাকি 2 হাত ভরে কামানো যায়। আরে অমন করে দেখছো কি, সত্যি বলছি 2 হাত ভরে রোজগার করতে পারবে। আর এই দেশে পড়ে থাকলে তো দোকানটাই খুলতে পারবে না, কামাবে কি করে? তার চেয়ে চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি, আমরা দুজনে মিলে বিদেশে চলে যাই। আরে আমি তোমার সঙ্গে থাকবো, তোমার অত ভাবনা কি? কিচ্ছু চিন্তা করতে হবে না, 2 ভাই মিলে ভালো করে ধন দৌলত কামিয়ে নেব। চিন্তা তো আমার নিজের জন্য নয় কাইর ভাই, চিন্তা আমার বিবি বাচ্চাকে নিয়ে। তাদের যে কি হবে। আরে কি হবে আর, তারা কটা দিন এখানে থাকুক, তারপর সুযোগ বুঝে তাদেরকেও তুমি নিয়ে যাবে খন। আমারও তো বিবি বাচ্চা আছে, কি আমি কি তাদের কথা ভাবছি না? রজক আবু কায়েরের কথাখানি পছন্দ হয় না নাপিত আবু সায়েরের। কিন্তু বিবিজান, আমি ভাবছি তাহলে চলবে কি করে আমাদের? মানে তাহলে তো গোটা পরিবারকে না খেয়ে মরতে হবে। আচ্ছা, যদি আমরা সবাই বিদেশে চলে যাই? তাই বা করি কোন ভরসায় বলো তো? হ্যাঁ, বিদেশ বিভূষি সম্পর্কে তো কিছুই জানি না। তোমাদের নিয়ে গেলে যদি কোনো বিপদ হয়, তাহলে আর কি করার আছে? দ্বিতীয় কোনো উপায়ও তো নেই। সুতরাং দিন রাত ভেবে শেষে নাপিত আবু সায়ের বিদেশে যাবে বলেই মনস্থির করে। সেই কথা রজক আবু কায়েরকে বলতেই সে লাফিয়ে ওঠে। এই তো একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তাহলে আর দেরি কেন? চলো এক্ষুনি আমরা বন্দরে যাই। কি, যে জাহাজটা প্রথমে ছাড়বে সেটাতেই চড়ে বসি। চড়ে বসি মানে? তুমিও আমার সঙ্গে যাবে নাকি কায়ের ভাই? সে কি গো, আমি তো তোমাকে আগেই বললাম যে আমি তোমার সঙ্গে যাব। আরে আমি না গেলে তোমার সঙ্গীটা হবে কে? হ্যাঁ, সঙ্গী কে হবে? আরে অচেনা অজানা দেশ বলে কথা, কত রকম বিপদ আপদ হতে পারে, তখন কে পাশে দাঁড়াবে? হ্যাঁ, কে কার পাশে দাঁড়াবে সেটা বোঝা যায় জাহাজে উঠেই। নাপিত আবু সায়ের তার জমানো যা ছিল তার কিছুটা বিবি বাচ্চার হাতে ধরিয়ে বাকিটা নিয়ে জাহাজে চড়ে বসে। রজক আবু সায়ের তার সঙ্গী হয়। জাহাজ ছাড়বার কিছুক্ষণের মধ্যেই রজক আবু কায়ের দারুণ অসুস্থ হয়ে পড়ে। বমি করে ভাসিয়ে ছাড়ে চারদিক। জাহাজের আর যাত্রীরা রে রে করে ওঠে। এই তফাৎ যাও, এ কি হচ্ছে? আরে ভাই, জাহাজে চড়ার ধাতে সয় না তো চড়তে গেলে কেন? এইভাবে বমি করে কেউ নোংরা করে? ছি 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 ছি, হাঁটো দূরে। নাপিত আবু সায়ের রজক আবু কায়েরের হয়ে সকলের কাছে মাফি চায়। মাফ করে দিন হুজুর, আমার দোস্ত অসুস্থ হয়ে পড়েছে, ও জেনে বুঝে এমনটা করেনি। মাফ করে দিন না, মাফ করে দিন। সে নিজে হাতে রজক আবু কায়েরের বমি পরিষ্কার করে, তার সেবা শুশ্রূষা শুরু করে। রজক আবু কায়ের তো তখন বমি করে কাহিল হয়ে পড়েছে, তার সঙ্গে জুড়েছে ধুম জ্বর, বিছানা থেকে মাথা তোলার ক্ষমতা নেই তার। নাপিত আবু সায়ের ঠায় তার শিয়রে বসে হাওয়া করে, মাথা ধুইয়ে দেয়। এসবের পরেও যখন রজক আবু কায়েরের জ্বর নামে না, তখন নাপিত আবু সায়ের জাহাজের কাপ্তানের দ্বারস্থ হয়। মেহরবানি করে যদি একটু হেকিমের ব্যবস্থা করে দেন হুজুর। নাপিতের কথা শুনে তো কাপ্তান অবাক। কিন্তু এই মাঝ দরিয়ায় হেকিম কোথায় পাবো? তাহলে আমার দোস্তের কি হবে হুজুর? বিনা চিকিৎসায় বেঘরে জানটা যাবে? তা কেন? বেশ চলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। চলো। কাপ্তান রজক আবু কায়েরকে দেখে টুকটাক কিছু দাওয়াইও দিয়ে আশ্বাস দেয় নাপিত আবু সায়েরকে। আরে একদম চিন্তা করো না, তোমার দোস্ত ঠিক হয়ে যাবে। জিন্দেগিতে প্রথম জাহাজে উঠেছে তো, এমন হয় অনেকের। কি করে যে আপনার শুকরিয়া আদা করবে। না 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 না,
শুক্রিয়া আদা করার কোনো দরকার নেই। নাপিত আবু সাহেবকে দেখে লোক ভালো মনে হয় কাপ্তানের। এটা সেটা নানা প্রশ্নের পর সে আবু সাহেবকে বলে, শোনো শায়ের মিয়া, আমার তরফ থেকে আজ তোমার দাওয়াত রইল। চলে এসো আমার ঘরে, একসঙ্গে খানা পিনা করা যাবে, বুঝলে? কিন্তু নাপিত আবু সাহেব ভাবে, তাহলে রজক আবু কায়রের কি হবে? তারও খানা পিনার ব্যবস্থা করতে হবে কিছু। সে সওয়াল করে কাপ্তানকে। কাপ্তান উত্তরে বলে, আরে ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না মিয়া। তুমি খানা পিনা সেরে তোমার দোস্তের খানা নিয়ে চলে আসবে। সে তো আর উঠে তোমার ঘরে যেতে পারবে না। এবং সেদিনের পর থেকে এটাই নিয়ম হয়ে যায়। রোজ খাবার সময় হলে কাপ্তানের ঘরে ডাক পড়ে নাপিত আবু সায়েরের। আবু সায়ের নিজে খেয়ে রজক আবু কায়েরের খানা নিয়ে ফিরে আসে। কি গো, এত ভালো ভালো খানা রোজ পাচ্ছ কোথা থেকে শায়ের মিয়া? আরে এই জাহাজের কাপ্তেন মানুষটা না বড় ভালো, আমার সঙ্গে দারুণ দোস্তি হয়ে গেছে। রোজ রোজ সেই তো আমাকে দাওয়াত খাওয়াচ্ছে। সে একেবারে ইলাহি ইন্তেজাম, বুঝলে? সে তো দেখতেই পাচ্ছি, রোজ তুমি যা সব নিয়ে আসছো, আর কি বলি। নিশ্চয়ই ওখানে এর চেয়েও ভালো ভালো খানা আছে কি? না ভাই না, তোমার জন্যই সেরা খানাগুলো নিয়ে আসছি আমি। আমার তো একটু রুটি আর সবজি হলেই হলো, ওই মাংস মিষ্টির দরকার পড়ে না, ভালো লাগে না খেতে। কিন্তু সেই কথা বিশ্বাস করার লোক রজক আবু কায়ের নয়। তার দৃঢ় বিশ্বাস হয় যে নাপিত আবু সায়ের কাপ্তানের ঘরে আরও ভালো ভালো খানা খাচ্ছে বোধ হয়। কিন্তু সে তো আর নিজে গিয়ে দেখতে পারে না, কাপ্তান তো তাকে ডাকেনি। দাওয়াত দিয়েছে নাপিত আবু সায়েরকে, সঙ্গে রজক আবু কায়েরের খানাটা নিয়ে যেতে বলেছে ফেরার সময়। কাপ্তানের দাওয়াতে না যেতে পেরে রজক আবু কায়েরের মনটা খচখচ করতে থাকে। শেষে একদিন সুযোগ হয়। দিন কয়েক ধরে শরীরটা খারাপ খারাপ লাগার পর একদিন জ্বরে পড়ে নাপিত আবু সায়ের। সেদিন কাপ্তানের লোক তাকে ডাকতে এলে সে বলে, কাপ্তেন সাহেবকে আমার সেলাম জানিও, বলো আমার শরীরটা খুব খারাপ। আমার দোস্তকে পাঠাচ্ছি, তাই ও নিজে খেয়ে আমার খানাটা নিয়ে আসবে। তাই হয়। রজক আবু কায়ের কাপ্তানের দাওয়াতে হাজির হয়। হাজির হয়ে সামান্য সৌজন্য পর্যন্ত সে দেখায় না। সে ঢুকেই আগে একটা থালা তুলে নেয়, তারপর সামনে সাজানো নানান খানার মধ্যে থেকে বেছে বেছে তার পেয়ারের পদগুলো তুলে নেয়। কারোর দিকে ফিরেও তাকায় না। নিজের মতো খানা থালায় তুলে সে একদিকে বসে নির্বিকার চিত্তে সব কিছু চেটে পুটে শেষ করে। তারপর থালাখানা পাশে নামিয়ে রেখে ফিরে আসে নিজেদের ঘরে। নাপিত আবু সাহের আশা করে বসেছিল যে তার দোস্ত খানা নিয়ে আসবে। দোস্ত রজক আবু কায়েরকে খালি হাতে ফিরতে দেখে বেশ অবাক হয় আবু সাহের। সে জিজ্ঞেস করে বসে, কি ব্যাপার দোস্ত, আমার জন্য কিছু খানা? আরে সে কি আনা যায় নাকি? হ্যাঁ, উত্তরে বলে রজক আবু কায়ের, আরে কাপ্তেন সাহেব কি ভাববেন বলো তো? হ্যাংলা ভাববেন না কি? তাছাড়া এমন করলে তাকে তো অপমান করা হয়। ভদ্রতা বলেও তো একটা জিনিস আছে। নাপিত আবু সাহের আর কি করে, সে মেনে নেয় রজক আবু কায়েরের কথা। বাঁচোয়া যে কাপ্তান আবু কায়েরকে খালি হাতে ফিরে যেতে লক্ষ্য করেছিল, সে তার এক বান্দাকে দিয়ে অসুস্থ আবু সায়েরের জন্য খানা পাঠিয়ে দেয়। সেখানেও ভাগ বসায় রজক আবু কায়ের। আরে পাস, এ তো তেরি, এটাও ছিল নাকি? আমি তো দেখিনি। দাও 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 তো এটা দেখি কেমন খেতে। হ্যাঁ, একটু চেকে দেখি কি। পরদিন থেকে আর আবু সায়েরের ডাক পড়ে না কাপ্তানের ঘরে। তাকে ডাকলেই তার বদলে আবু কায়ের চলে যায় যদি। কাপ্তান সাহেবের একদম পছন্দ নয় রজক আবু কায়েরকে। পরিবর্তে কাপ্তানের বান্দা এসে দুজনের খানা দিয়ে যেতে থাকে, আর রোজ রোজ দুজনের খানা একা সাবার করে দেয় রজক আবু কায়ের। আবু সায়ের শুধু পানি দিয়ে রুটি চিবিয়ে কোনো রকমে খিদে মেটায়। নানা দেশ ঘুরে জাহাজ শেষে ভেড়ে রক্ত প্রবালের দেশে। খুব সুন্দর সেই দেশ। আবু সায়ের ও আবু কায়ের
খুঁজে পেতে একটা কম দামি সরাইখানায় ওঠে। পরদিন থেকেই নাপিত আবু সায়ের কাজে লেগে পড়ে। সকাল সকাল খুরকাঁচি নিয়ে বেরিয়ে পড়ে ধান্দা পানি করতে। এদিকে রজক আবু কায়ের সরাইখানার ঘরে পায়ের ওপর পা তুলে শুয়ে থাকে। দিন যায়, তবু রজক আবু কায়ের কাম কাজের কোনো চেষ্টা করে না। নাপিত আবু সায়ের একা খেটে সরাইখানার ভাড়া, তাদের খানাপিনার খরচ খরচা সব জোগাতে থাকে এবং খাটাখাটনির ফলে একদিন নাপিত আবু সায়ের অসুস্থ হয়ে পড়ে। এই দেখো, তুমি শেষে শরীর খারাপ বাঁধিয়ে বসলে। আরে বাবা, বিদেশ বিভুঁইয়ে এসে কেউ অসুস্থ হয়ে পড়ে নাকি? কি করি বলো দোস্ত, এ কদিন যা ধকল গেছে, শরীর আর দিচ্ছে না। তা বললে তো আর চলবে না। নিদেন পক্ষে দানা পানির ইন্তজাম তো করতে হবে। কি করি বলো, এখন তুমি একমাত্র ভরসা। এ ভারী বিপদে ফেললে তো ভাই। এদিকে তোমার শরীর খারাপ, তোমাকে একা ফেলেও আমি যেতে পারি না, ওদিকে না গেলেও হবে না। নিদেন পক্ষে দানা পানির খরচটা তো জোগাড় করতে হবে। কি অজুহাত আর অজুহাত, খালি ফাঁকি মারার অজুহাত। কিন্তু অজুহাতে কি আর সবসময় কাজ হয়? রজক আবু কায়ের বেশ বুঝতে পারে যে অজুহাত দিয়ে বসে থাকলে চলবে না, নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে এবার। সুতরাং সে নাপিত আবু সায়েরের সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। নাপিত আবু সায়েরকে অসুস্থ অবস্থায় সরাইখানায় ফেলে সে আবু সায়েরের যা 2-4 দিন আর জমেছিল কাজ করে সব নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। কিন্তু এবার করব কি? নিজের কাছে যা আছে তাতে তো কাপড় রং করার দোকান খুলেও বসতে পারবো না। তাহলে আর কি, একটা কোনো চাকরির ধান্দা করতে হবে। আমায় চাকরি দেবে কে? এখানে তো কেউ আমাকে চেনে না। আরে আমি যে ভিনদেশী। তাহলে আর কি, গায়ে হাওয়া লাগিয়ে ঘোরো। আবু কায়ের তাই করে। সারাদিন এদিক ওদিক ঘুরে এটা সেটা খায়। এভাবেই আবু সায়েরের জমানো দিনার শেষ করে ফেলে। দিনের শেষে সে একটা কাপড় রং করার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আহা, হে বেশ বড় দোকান তো। বাহ, ভিতরে দেখছি লোকজনও কম নেই। বাহ 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 বাহ। যাই, আমি একটু বাজিয়ে দেখি। হ্যাঁ যাই। বাজিয়ে দেখতে সে শটান ঢুকে পড়ে দোকানে। জেব থেকে নবাবী কেতায় তার সাদা রুমালটা বের করে দোকানের নাকের ডগায় দুলিয়ে বলে, বুঝি এই রুমালটা রং করে দিতে পারো? কেন পারে না? রং করার জন্যই তো দোকান খুলে বসেছে দোকানি। দোকানি তো আবু কায়েরের ভাবসাব দেখে ভাবে এ নিশ্চয়ই কোনো কেউ কেটা হবে। সে লম্বা সেলাম ঠুকে বলে, কেন পারবো না হুজুর, আলবাত পারবো। রং পাকা হবে তো? জি, আমার দোকানের খবর আপনি যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন। এমন রং করব যে 1000 বার ধুলেও রঙের জেল্লা যাবে না। বটে, তা দেখাও দেখি তোমার কেরামতি। এই রুমালটা লাল রং করে দাও। লাল রং? রুমালে লাল রং করতে হবে শুনে যেন আসমান থেকে সোজা জমিনে পড়ে দোকানি। লাল রং করব এই রুমালে? সেও আবার হয় নাকি? এবার আবু কায়েরের আসমান থেকে পড়ার পালা। লোকটা বলছে কি, কাপড়ে লাল রং হয় না? আলেকজান্দ্রিয়ায় তার দোকানে তো লাল রঙের চল ছিল সবচেয়ে বেশি, আর ছিল হলুদ রং। বাকি রঙগুলোও চলতো, তবে অতটা নয়। আর এই দোকানি বলছে লাল রং, সেও আবার হয় নাকি? কেন হয় না? কেন করলেই হয়। দোকানি আবু কায়েরকে চোখ ছোট ছোট করে দেখে নেয় এক প্রস্থ। তারপর খুব সন্দেহের চোখে বলে, হুজুর, আপনি মনে হয় এ দেশের লোক নন, তাই না? আচ্ছা, তা কি করে বুঝলে? আমি ঠিকই ধরেছি। আপনি যখন ওই রুমালে লাল রং করতে বললেন, তখনই আমি সন্দেহ করেছি। কি সন্দেহ করেছো শুনি? যে আপনি এই দেশের লোক নন। তখন থেকে খালি হেয়ালি করছো। আরে যা বলার সাফ সাফ বলো না বাবা, লাল রং কেন হবে না? জি হুজুর, এই দেশে কাপড় মাত্র 2টি রং হয়, সাদা আর নীল। এখানে লাল রং হয় না। আপনি চারিদিকে একটু তাকিয়ে দেখুন। সত্যিই তো, এটা তো এতক্ষণ খেয়াল করেনি আবু কায়ের। সে নিজে রজক হয়ে এমন একটা জিনিস খেয়াল করলো না।
চারপাশে যত কাপড় আছে, সে পর্দা চাদর থেকে শুরু করে লোকের গায়ের কামিজ আলখাল্লা পর্যন্ত সবই তো হয় সাদা নইলে নীল। এই দেশেই দুটোই রং চলে। ভারী আজীব লাগে আবু কায়রে। সে জিজ্ঞেস করে বসে, কেন বাবা, আর সব রঙে দোষ কোথায়? শুধু নীল সাদা, অন্য কোনো আর রং হবে না? সুলতানের হুকুম আছে নাকি যে অন্য কোনো রং করা যাবে না? জি না, মানে হুকুম টুকুম কিছু নেই। তাহলে লাল রং করব কি দিয়ে? ও আবার করা যায় নাকি? ওই দেখ, আরে কেন করা যায় না? লাল, হলুদ, সবুজ, কালো সবই করা যায়। আবু কায়রের কথা শুনে তো দোকানির চোখ কপালে ওঠে। বলছেন কি হুজুর, সব করা যায়? কিন্তু কি করে? আরে কি করে মানে? সে আমি শিখিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য আমায় কিন্তু দিনার দিতে হবে। হ্যাঁ, আমার দিনার লাগবে, মাগনা শেখাবো না। কি? আবু কায়রের দিনার চাওয়াটাই হোক বা চিরাচরিত প্রথা ভাঙার ভয়ই হোক, দোকানি আবুর কথায় রাজি হয় না। ও দরকার নেই আমার শিখে। আপনি বাদ দিন হুজুর ওসব কথা। আপনি বলুন তো, আপনার রুমালটাকে আমি নীল রং করে দিই? আরে বাদ দিলে কি চলে? শুধু নীল রং করেই ব্যবসা একেবারে জমিয়ে পাথর করে ফেলেছো। ভেবে দেখো, যদি লাল, হলুদ, সবুজ, গোলাপি, কমলা এসব রঙও করতে পারো, তাহলে তোমায় আর পায় কে? দেখো, খোদ সুলতান উজির আমলারা ভিড় করবে তোমার দোকানে, মিলিয়ে নিও। কি? সে হুজুর, আপনাদের দোয়া যে সুলতান আমার দোকানেই তার কাপড়ের রং করাতে পাঠান। এবং শুধু সুলতান কেন, সুলতান বেগম তো আছেনই, উজির নাজির আমলারাও আমার কাছেই আসেন। বলো কি হে? আর তারা শুধু এই সাদা আর নীল রঙেই খুশি? জি হুজুর, বহুত খুশি। তাদের কোনো অভিযোগ নেই, না আমার কাজ নিয়ে না রং নিয়ে। বুঝেছি। কি বুঝেছেন হুজুর? তোমার ব্যবসা আর বেশি দিন নেই। এত বড় একটা কথা বলার পরে কি আর দোকানে দাঁড়িয়ে থাকা যায়? রজক আবু কায়ের তাই আবার রাস্তায় নামে। তাহলে এবার কি করব? জেবের মধ্যে হাত চালিয়ে আরো 2-4টি রুমাল খুঁজে পায়। কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা হলুদ। এগুলো সবই তার দোকানের নমুনা হিসেবে ব্যবহার করত সে। ভাগ্যে সেগুলো নিয়ে এসেছিলাম। আহা! রুমালগুলো হাতে নিয়ে ফন্দেটা খেলে যায় তার মাথায়। সুলতানের কাছে যেতে হবে। আর দেরি করে না সে, তখনই ছোটে সুলতানের দরবারে। একে তাকে জিজ্ঞেস করতে করতে পৌঁছে যায় সে। পৌঁছে সুলতানকে লম্বা কুর্নিশ করে বলে, হুজুর, আগে আমার নাম আবু কায়ের। হ্যাঁ, আমার নাম আবু কায়ের। আমি আলেকজান্দ্রিয়া থেকে আসছি। সুলতান আলেকজান্দ্রিয়ার নাম শুনে অবাক হয়ে বলে, ও বাবা, সে তো অনেক দূর। হ্যাঁ, জি হুজুর, জি হুজুর। জাহাজে পাক্কা 3 মাসের পথ, সব পেরিয়ে এলাম এই। হ্যাঁ, তেমনই তো জানি। তো অত দূর থেকে এই রক্তপ্রবালের দেশে কি মনে করে? জি, তেমন কিছু না। দেশে বিদেশে ঘুরে বেড়ানোর একটা শখ আমার বহুদিনের। তো সেই ঘুরতে ঘুরতেই এখানে আসা, মানে হুট করে এসে পড়েছি। পেশায় আমি রজক। আলেকজান্দ্রিয়ায় আমার দোকান আছে কাপড় রং করা। এখানে এসে তো আমি তাজ্জব বনে গেছি হুজুর। কেন তাজ্জব বনে গেছো কেন? মানে এখানের মানুষ মাত্র 2টো রঙের কাপড় ব্যবহার করে, সাদা আর নীল, আর কোনো রঙই নেই। হ্যাঁ, তো এতে তাজ্জব বনে যাওয়ার কি হলো? কাপড় তো সাদা আর নীলই হয়। মাফ করবেন হুজুর, মাফ করবেন। তবে লাল, হলুদ, সবুজ, গোলাপি সব রঙেরই তো হতে পারে। কি? আবু কায়েরের কথা শুনে সভায় উপস্থিত সকলে হেসে ওঠে। খোদ সুলতান মুখ টিপে হাসি সামলে নিয়ে বলে, তোমার রসিকতা আমার ভালো লাগলো ভিনদেশি। কি বলছি? না 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 না, রসিকতা নয়, রসিকতা নয় হুজুর, রসিকতা নয়। আমার এত সাহস নেই যে আপনার সঙ্গে রসিকতা করব। কি যে বলেন! আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি যে কাপড় আরো অনেক রঙে রাঙানো যায়। এবার সুলতানের কপালে ভাঁজ পড়ে। তাই নাকি? তো প্রমাণ? জি হুজুর, প্রমাণ। আর অপেক্ষা করে না আবু কায়ের। নিজের জেব থেকে রং বেরঙের সেই রুমালগুলো বের করে এগিয়ে ধরে বলে, এই দেখুন হুজুর,
এই আমার প্রমাণ। আবু কায়েরের হাত থেকে রুমালগুলো নিয়ে ভালো করে দেখে সুলতান। এবার তার তাজ্জব বনে যাওয়ার পালা। সত্যি তো, এ তো দেখছি লাল রঙের কাপড়। লাল, হলুদ, সবুজ এসব রঙও করা যায় কাপড়ে? এই কেন যাবে না হুজুর, কেন যাবে না? প্রমাণ তো আপনার চোখের সামনে। আরো বহু বহু রং করা যায়, যার যা ইচ্ছা তাই রং করা যায়। সুলতান তো যেন বিশ্বাসই করতে পারে না। মানে যা ইচ্ছে তাই রং করা যায়? জি হুজুর। বটে, তা তুমি পারবে পারবে কাপড়ে এমন হলুদ রং করে দিতে? সে কি, কেন পারবো না হুজুর? সরঞ্জাম পেলে অবশ্যই করে দিতে পারবো, এতে আর এমন কি ব্যাপার? কি? সুলতান হুকুম জারি করে, শোনো ভিনদেশী, তোমার যা যা দরকার তার ইন্তজাম আমি করে দেব। তার জন্য যত দিনার লাগে লাগুক। তোমাকে আমার কাপড় হলুদ রঙে রাঙিয়ে দিতে হবে। যদি পারো তো ইনাম পাবে, আর না যদি পারো তো গর্দান যাবে তোমার। সেদিন থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। আবু কায়েরের নির্দেশ মতো কাপড় রং করার ব্যবস্থা হতে থাকে। দিন রাত এক করে সুলতানের দেওয়া 100 জন হাবসি আবু কায়েরের নির্দেশে কাজ করতে থাকে। আহা, ওটা ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ওদিকে না, এদিকে। হ্যাঁ, এদিকে রাখো, রাখো, রাখো। হ্যাঁ, এটায় পানি ভরতে হবে। না, সমুদ্রের লোনা পানি হলে কিন্তু হবে না, ভালো পানি চাই। আরে 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 করছিস কি রে? ওরে তোরা দেখছি আমার একেবারে গর্দান পাক্কা করে ছাড়বি। ওহ, এটা এদিকে রাখ, 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 রাখ। আরে বলছি না, এটা খুব দামি জিনিস, এভাবে মাটিতে রাখবি না, রাখ এখানে। হ্যাঁ, আরে একটু ঘাড় মাথাটা টিপে দে। তখন থেকে কাজ করে যাচ্ছি, কেউ একটু দেখার লোক নেই। নে নে নে, ভালো করে টেপ টেপ। হ্যাঁ, পিঠটা দে, পিঠটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ আহ আহ, আরে থামলি কেন? টেপ না। সুযোগ বুঝে ফাঁকে তালে আয়েশও করে নেয় সে। হাবজিদের দিয়ে গা হাত পা টিপিয়ে নিতে থাকে। তাদের মধ্যে একজনের কাজই হলো দিন রাত আবু কায়েরকে পাখার হাওয়া করা। ওহ, এই দেশে যা গরম, আর পারছি না, মাথা ঠিক থাকে না। এই জন্যই এই দেশের লোকগুলোর বুদ্ধি শুদ্ধি খুব কম। নীল সাদা রঙের বাইরে কোনোদিনও আর বেরোয়নি। গরমে ঘিলু শুকিয়ে গেছে সবার একেবারে। নে, হাওয়া কর, হাওয়া কর, হাওয়া কর। আর পারছি না, গরমে আর পারি না, কাজ করবো কি করে? নে, হাওয়া দে, হাওয়া দে, হাওয়া দে, হাওয়া কর। এর মধ্যেই সুলতান প্রায় 1000 হাত লম্বা কাপড় আনিয়ে ফেলে। ওই কাপড় রং করে দিতে হবে আবু কায়েরকে। সব ইন্তজাম সারা হলে আবু কায়ের রং করা শুরু করে। হাতের কাজ তার মন্দ নয় মোটেই, তাই রংটা হয়ও জব্বর, একেবারে জেল্লাদার হলুদ। সুলতানের মন ভরে যায়। আরে বাহ, বহুত খুব, বহুত খুব, লাজবাব। আমি আমি খুব খুশি হয়েছি ভিনদেশী। এই নাও তোমার ইনাম। খুশি হয়ে সঙ্গে সঙ্গে আবু কায়েরের হাতে 1000 দিনার ইনাম ধরিয়ে দেয় সুলতান। শুক্রিয়া হুজুর, শুক্রিয়া। এদিকে যখন আবু কায়ের সুলতানকে খুশি করতে ব্যস্ত, ওদিকে তখন নাপিত আবু শায়ের রজক আবু কায়েরকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সারা শহর জুড়ে। কোথায় গেল লোকটা? কোনো বিপদ আপদ হলো না তো? এভাবে ওকে একা ছাড়াটা আমার উচিত হয়নি। আমার উপকার করতে নিজের দেশ ছেড়ে এতটা চলে এলো মানুষটা, আর আমার একটা ছোট্ট ভুলের জন্য কি থেকে কি হয়ে গেল। আবু কায়ের যখন সরাইখানা থেকে বেরিয়ে আসে, আবু শায়ের তখন অসুস্থ, উঠে বসার ক্ষমতা নেই তার। সেই অবস্থাতেই তাকে ফেলে রেখে আবু কায়ের একরকম পালিয়ে বাঁচে। পালানোর সময় আবার আবু শায়েরের যা কিছু সম্বল ছিল, মাত্র কয়েকটা দিরহাম, সেটাও চুরি করে নিয়ে যায় আবু কায়ের। আবু শায়েরের সঙ্গে পড়ে থাকলে যে তার সেবা করতে হতো, তার চেয়েও বড় ঝামেলা আয় উপার্জন করে তাকেও খাওয়াতে হতো। সেই জাহাজে পা রাখা ইস্তক নাপিত আবু শায়েরই দিনারের যোগান দিয়েছে, এবং সেই দিনার জোগাড় করতে গিয়েই বেচারা পরিশ্রমে আর ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়ে।
রজক আবু কায়ের তো কোনোদিনও কোনো উপকারে লাগেনি, উল্টে বড় বড় কথা বলে আবু সায়েরের মনে বিশ্বাস ধরিয়ে দিয়েছে যে তার জন্য সে বিশাল আত্মত্যাগ করছে। তাই সে যাই হোক, আবু কায়ের সরাইখানা থেকে পালানোর পর নাপিত আবু সায়ের আরও অসুস্থ হয়ে পড়ে। তাকে বাঁচায় সরাইখানার মালিক। তাকে ওভাবে পড়ে থাকতে দেখে মায়া হয় মালিকের। মালিক শেষে নিজেই হাকিম ডেকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে তাকে। একটু সুস্থ হতেই আবু সায়ের মালিকের ঋণ মেটানোর জন্য নিজের জমানো দেরহামগুলো খোঁজে, আর তখনই মালুম হয় এ কি, দিরহামগুলো তো এখানেই রেখেছিলাম, গেল কোথায়? কোথায় আর যাবে? সরাইখানার মালিক ঠিকই সন্দেহ করে। দেখো, হয়তো তোমার ওই দোস্ত নিয়ে ভেগেছে। হ্যাঁ, প্রথম থেকেই ওই লোকটাকে আমার একদম সুবিধের মনে হচ্ছিল না। হ্যাঁ, না 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 না, ও কথা বলবেন না মালিক, ও খুব ভালো মানুষ, শুধু আমার জন্য দেশ ছেড়েছে, বিবি বাচ্চা ফেলে এসেছে, ওর মতো মানুষ হয় না। মালিক আর কথা বাড়ায় না। কি লাভ বেকার তর্ক করে? সে নাপিত আবু সাহেবকে বলে, আরে ওর কথা ছাড়ো, তুমি তো ভালো মানুষ নাকি? বিপদে পড়েছো, দেখো চিন্তা করো না, এই কদিন তোমার থাকা আর খাওয়ার যা হিসেব হবে সে সে তুমি পরে মিটিয়ে দিও। হ্যাঁ, আগে তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপর না হয় সেসব কথা বলা যাবে। কিন্তু বললেই কি দোস্তকে ভুলে যাওয়া যায়? তেমন মানুষটি নাপিত আবু সাহেব নয়। তাই সে সুস্থ হতেই পথে নামে। একদিকে যেমন চুল দাড়ি কামানোর কাজ করে যায়, তেমন আবার আবু কায়েরকেও খোঁজে। লোকজনকে জিজ্ঞেস করে আবু কায়েরের কথা। বলছি, কোনো ভিনদেশি কাউকে দেখেছো এই হালে, এই আমার মতো? কিন্তু কেউ রজক আবু কায়েরের সন্ধান দিতে পারে না। দেবে কি করে? নাপিত আবু সায়েরের দাখিল করা হুলিয়ার সঙ্গে তো রজক আবু কায়েরের হুলিয়ার মিল নেই কোনো। সুলতানের কাপড় রং করে দিয়ে তার নসিব বদলে গেছে, পাল্টে গেছে ভোল। সে তখন রক্তপ্রবাল দেশের নামজাদা আমির আদমি। খোদ সুলতান নিজের কাপড় রং করায় তার কাছে। উজির, আমির, নাজির কে নয় তার খদ্দের। আর এই সব লোকগুলোর কাপড় রং করে দাম যত পায়, ইনাম পায় তার ঢের ঢের বেশি। এদিকে কাজ বলতে বসে হুকুম চালানো, কাজ তো করে তার সেই 100 হাফজি। শেষে একদিন খুঁজতে খুঁজতে আবু কায়েরের দোকানের সামনে হাজির হয় নাপিত আবু সায়ের। সেদিন আবু কায়েরের দোকানে দারুণ হাঙ্গামা বেঁধেছে। দেখো ভাই, আমার সাফ কথা, আমার সঙ্গে কেউ লাগতে এসো না। আমি কিন্তু সুলতানের পেয়ারের আদমি। কি পেয়ারের আদমি? সুলতানের কাছে নালিশ ঠুকে দিলে না, তোমাদের সব কটার গর্দান নিয়ে ছাড়বেন। হয়েছে কি, আবু কায়ের একমাত্র নানা রঙে কাপড় রং করতে পারে। ওই দেশের বাকি রজক যারা, তারা তো শুধু সাদা কাপড়ে নীল রং করতে জানে, আর কোনো রং করতে জানে না তারা। তাহলে লোকে তাদের কাছে যাবে কেন? সবাই বাহারি রঙের আশায় আবু কায়েরের দোকানে ভিড় করে। আর ওদিকে সেই দেশের রজকদের ব্যবসায় মন্দা শুরু হয়। শেষে একদিন তারা সকলে এসে জড়ো হয় আবু কায়েরের দোকানের সামনে। কায়ের ভাই, বলছিলাম কি, ওহো ভাই, এখন কিছু শোনার সময় নেই, তোমরা এখন এসো। হ্যাঁ এসো, এখন আমার মেলা কাজ পড়ে আছে। কাজ তো করছে তোমার নফর চাকরেরা, তুমি তো বসে বসে হাওয়া খাচ্ছ। এই মৌকায় একটু আমাদের কথা শুনলে কি এমন হবে? কি? আমি বসে বসে হাওয়া খাচ্ছি? হ্যাঁ, তোমার মনে হয় আমি বসে বসে হাওয়া খাচ্ছি? কাজ করছে আমার নফর চাকরেরা। কি বলতে চাও তুমি? হ্যাঁ, কি বলতে চাও? ঝেড়ে কাশো তো বাবা, আমি কি মাগনা মুনাফা তুলছি? আহা, চড়ছো কেন ভাই, চড়ছো কেন? আমরা সে কথা বলিনি। বলনি? তাহলে কি বলেছো? আরে সে আর বলতে দিলে কই, বলছি তোমার ব্যবসার দাপটে আমাদের তো ব্যবসা বন্ধ হওয়ার জোগাড়। তো আমি কি করব? আমাদের কথাটাও কি একটু ভাববে না ভাই? বাপ দাদার ব্যবসা, সেই করেই তো আমরা খাই নাকি? আমাদের ঘরেও তো বিবি বাচ্চা আছে, তারা যে না খেয়ে মরে যাবে। মানছি আমাদের গুনাহ হয়েছে। আরে তুমিও তো একদিন আমার দোকানে এসছিলে। ও, মনে আছে তাহলে? তো সেদিন তুমি কি করেছিলে মনে আছে? হ্যাঁ, মানে তাই তো মাফি চাইতে এসছি। সেদিন তোমাকে ওভাবে তাড়িয়ে দেওয়া আমার উচিত হয়নি। আমি যদি তোমাকে মাফ না করি, আর যদি আমি তাড়িয়ে দিই তোমাদের, কি কি
তুমি আমাদের তাড়িয়ে দেবে? দেবই তো, তাড়িয়ে দেবই তো, একেবারে দূর দূর করে তাড়িয়ে দেবো। এই যাও এখান থেকে, যাও, বেরো সবাই। কাজের সময় এসে যত ঝামেলা করা। তবে রে, কোন বিদেশ থেকে এসে আমাদের ব্যবসা নিয়ে নিচ্ছে, আবার আমাদের ওপরই তরপানি। মার বেটাকে, মার। আবু কায়ের তাদের পাত্তাই দিতে চায় না, প্রথমেই ভাগিয়ে দেওয়ার ফিকির খোঁজে। রজক আবু কায়েরকে সবাই মারতে ছুটে আসে, তাই দেখে তার হাবসি চাকররা সবাই সরে যায় যে যার মতো। তারাও তো মানুষ, আবুর ব্যবহারে তারা মোটেই খুশি ছিল না। আবু তাদের ঠিকঠাক খেতে পড়তে দিত না। আবুর বিপদে তারা আবুকে বাঁচাবে কেন? সে তো তাদের কাজ নয়। এদিকে রজকরা রীতিমতো লাঠির সোঁটা নিয়ে আবু কায়েরকে মারবে বলে ঘিরে ধরে। এমন লোকের শাস্তি পাওয়াই উচিত, যে নিজের দোস্তকে বিপদের মধ্যে ফেলে পালিয়ে যায়। সেই ইনসান মোটেও ভালো ইনসান নয়। দুষ্ট লোক, তাই না হুজুর? বিলকুল। তাহলে কি রজক আবু কাইর সত্যিই মার খায়? তার দোকান ভেঙে দেয় ওই দেশের রজকরা? তারপর না না, এখনই এতটা ভাবা ঠিক হবে না। বেগম শেহরাজাদের কাহানি বলে কথা, কখন কোন দিকে মোড় নেয় বলা যায়। সুতরাং অপেক্ষা করা ছাড়া আর কি কোনো উপায় আছে? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, হামেদ, সায়ন্তন ঘোষ, মহিলা, শ্রমনা রয় চৌধুরী, স্বামী, ইন্দ্রনীল ভাদুড়ী, কাইর, আর্য জানা, খদ্দের, সুদীপ্ত ঘোষ, শাইর, সায়ন্তন ঘোষ, বিবি, সঙ্গীতা গাঙ্গুলি, সুলতান, সঞ্জয় দত্ত। অন্যান্য চরিত্রে অর্ঘ্যমাল্য মাইতি, রণেত চ্যাটার্জি। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।